Hello students, welcome to another video lecture of biology class. So today we will start a new chapter that is the respiration from plant physiology unit. So আমরা একটা সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন বলছি, এবং এই রেসপিরেশন চ্যাপ্টারটা রয়েছে প্ল্যান্ট ফিজিওলজি ইউনিট, দ্যাট ইজ ইউনিট 4 এ যে প্ল্যান্ট ফিজিওলজি ইউনিট এটার মধ্যে রয়েছে। তো প্রথমে রেসপিরেশন কি সেটা জানার আগে একটু ইউনিটটা সম্পর্কে আমরা বলবো। সো প্ল্যান্ট ফিজিওলজি বলতে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বটানি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বটানি that deals with physiological and biochemical processes occurring in plants. সো প্ল্যান্ট ফিজিওলজি হচ্ছে একটা বটানির একটা ব্রাঞ্চ। সো আমরা এর আগে বলেছিলাম যে বায়োলজির একটা ব্রাঞ্চ হচ্ছে বটানি, যেখানে শুধুমাত্র প্ল্যান্টের সম্পর্কে ডিসকাস করা হয়। একইভাবে বটানির একটা ব্রাঞ্চ হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, সাব ব্রাঞ্চ হচ্ছে একটা প্ল্যান্ট ফিজিওলজি, সেখানে শুধুমাত্র প্ল্যান্টের দেহের ভিতরে যে সমস্ত ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটে সেই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পর্কে ডিসকাস করা হয়। তার মানে এখানে ফিজিওলজিক্যাল প্রসেস বা বায়োকেমিক্যাল প্রসেস বলতে যেমন ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন, ওয়াটার অ্যাবজর্পশন। সো এই সমস্ত প্রসেসগুলো সম্পর্কে এই সমস্ত প্রসেসগুলো সম্পর্কে গ্রোথ, প্ল্যান্টের গ্রোথ, এই সমস্ত প্রসেসগুলো সম্পর্কে এই প্ল্যান্ট ফিজিওলজি এই ইউনিটে ডিসকাস করা হয়। এবং এই প্রসেসগুলো এই ইউনিটে এই প্রসেসগুলো সম্পর্কে ডিসকাস করা হচ্ছে, এবং এই ইউনিটের মধ্যেই একটা প্রসেস সম্পর্কে আমরা আজকে স্টার্ট করছি, সেটা হচ্ছে রেসপিরেশন। সো এই ইউনিটেরই একটা চ্যাপ্টার যেটাকে আমরা রেসপিরেশন বলছি। সো রেসপিরেশন কি জিনিসটা বোঝার আগে আমরা একটা সিম্পল একটা রিয়াকশন বুঝবো। সেটা হচ্ছে যদি আমি এরকম ধরনের কিছু একটা রিয়াকশন দেখাই, যে এখানে সাপোজ আমি একটা সাবস্ট্রেট নিলাম, একটা সাবস্ট্রেট নিলাম, এবং সাবস্ট্রেট থেকে আমি দেখাচ্ছি যে কি তৈরি হচ্ছে, বি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এনজাইম 1, অর্থাৎ একটা এনজাইমের উপস্থিতিতে থেকে কি তৈরি হচ্ছে, বি, সঙ্গে সঙ্গে বি আবার অন্য একটা এনজাইমের উপস্থিতিতে বা অন্য একটা এনজাইমের সাহায্যে কি তৈরি করছে, সি তৈরি করছে, সি আবার অন্য একটা এনজাইমের সাহায্যে কি তৈরি করছে, ডি, অ্যান্ড আলটিমেটলি ডি থেকে আমি কি পাচ্ছি, ই পাচ্ছি। আগেন এখানে এনজাইম অন্য একটা এনজাইম সাহায্য করছে। তাহলে এই যে আমি রিয়াকশনটা দেখালাম, এখানে আমি কি দেখালাম, একদম ফাইনাল যদি আমি বলি যে কি দিয়ে আমি কি পেলাম, তাহলে এখানে আমি বলতে পারি যে একদম ফাইনাল থেকে অ্যাকচুয়ালি পেয়েছি কি আমি ই, এবং থেকে যে আমি ই পেলাম এর মাঝে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে বি, সি, ডি, এইগুলো কিন্তু তৈরি হয়েছে, এবং আলটিমেটলি ইটাকে আমি কি বলবো, এন্ড প্রোডাক্ট, মানে একদম শেষে যেটা তৈরি হয়েছে। সো এই টোটাল এতগুলো রিয়াকশনের মাঝে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এইটা একটা তাহলে রিয়াকশন, বায়োকেমিক্যাল রিয়াকশন। সো এটা রিয়াকশন 1, এটা হচ্ছে রিয়াকশন 2, এটা হচ্ছে রিয়াকশন 3, আর এটা হচ্ছে রিয়াকশন 4। তাহলে 4টে রিয়াকশনের মাধ্যমে আমি আলটিমেটলি একটা এন্ড প্রোডাক্ট পেয়েছি, যেটাকে আমি বলছি ই, এবং এর মাঝে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে, বি, সি, ডি, এইগুলো তৈরি হয়েছে। সো এই প্রোডাক্টগুলোকে আমরা কি বলবো, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলবো। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তাহলে এই যে টোটাল আমি ঘটনাটা দেখালাম, এটাকে বলবো আমরা মেটাবলিজম। তো মেটাবলিজম মানে কি, তার মানে মেটাবলিজম মানে হচ্ছে সিরিজ অফ রিয়াকশন। সো যখন সাম টোটাল অফ অল বায়োকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ এখানে থেকে ই তৈরি হওয়ার জন্য টোটাল 4টে রিয়াকশন ঘটেছে, এবং এই টোটাল 4টে রিয়াকশনকে একত্রিত ভাবে আমি বলবো একটা মেটাবলিজম ঘটেছে, বা এটাকে আমি একটা বলতে পারি এটা একটা মেটাবলিক পাথওয়ে ঘটেছে। তাহলে মেটাবলিজম বলতে বলা হচ্ছে, মেটাবলিজম এটা যদি ডেফিনেশন আমরা বলি, তাহলে মেটাবলিজমের ডেফিনেশন হচ্ছে যে সাম টোটাল অফ অল বায়োকেমিক্যাল রিয়াকশন আচ্ছা বায়োকেমিক্যাল রিয়াকশন মানেই হচ্ছে যে রিয়াকশনটা যে কেমিক্যাল রিয়াকশনটা
বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ঘটছে বা সেলের মধ্যে ঘটছে সেটাকেই বলা হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন। তাহলে সাম টোটাল অফ অল বায়োকেমিক্যাল রিয়াকশনকে বলা হচ্ছে মেটাবলিজম। তো এখানে মেটাবলিজম যে তার মানে এখানে এ থেকে ই তৈরি হলো, এইটা একটা মেটাবলিজম। এবং এই এ থেকে ই তৈরি হওয়ার জন্য অনেকগুলো রিয়াকশন হয়েছে এবং এই সমস্ত রিয়াকশনগুলোর সমষ্টিকে আমি বলছি একটা মেটাবলিজম। তার মানে একটা মেটাবলিজম ঘটতে গেলে সেখানে আমি কি পাবো, অনেকগুলো কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্ট পাবো। তো এইগুলো সব ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, অর্থাৎ এটাগুলো মিডিলে তৈরি হয়েছে। আর যেটা এই সমস্ত রিয়াকশনের শেষে যেই প্রোডাক্টটা পাবো সেটাকে বলবো আমি এন্ড প্রোডাক্ট। সো এটা গেল মেটাবলিজম। এবার আমরা আসি মেটাবলিজমকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সো মেটাবলিজমকে যদি আমরা দেখাই তাহলে মেটাবলিজমকে আগেন দুটো ভাগে ভাগ করা হয়। সো দু ধরনের মেটাবলিজম আমরা দেখতে পাই। একটা হচ্ছে অ্যানাবলিজম and another one is catabolism, বা এটাকে অ্যানাবলিক বলা হয়, অ্যানাবলিক পাথওয়ে, আর একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে বলা হয়। সো অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম বলতে কি বোঝাচ্ছে না, অ্যানাবলিজম বলতে বোঝাচ্ছে যে যদি কোনো মেটাবলিক পাথওয়ে বা কোনো মেটাবলিজমে যদি কোনো পদার্থ সংশ্লেষিত হয়, সিনথেসিস হয়, তাহলে সেটাকে বলবো অ্যানাবলিজম। সো সাবস্টেন্স অর কম্পাউন্ড সিনথেসাইজ, সাবস্টেন্স সিনথেসাইজ, সিনথেসাইজ মানে উৎপন্ন হচ্ছে, কোনো পদার্থ উৎপন্ন হচ্ছে, কোনো একটা মেটাবলিক পাথওয়ে যদি কোনো পদার্থ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমি বলবো অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম বলবো যদি পদার্থের ভাঙন ঘটে, ব্রেকডাউন হয়, তাহলে ব্রেকডাউন অফ সাবস্টেন্স, যখন কোনো সাবস্টেন্স ভাঙছে, অর্থাৎ অনেকগুলো রিয়াকশনের মাধ্যমে একটা সাবস্টেন্সকে ভাঙা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম বলা হচ্ছে। আর যদি অনেকগুলো রিয়াকশনের মাধ্যমে, সিরিজ অফ রিয়াকশনের মাধ্যমে কোনো একটা পদার্থকে তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যানাবলিজম। আচ্ছা, অ্যানাবলিজমের বাংলাটা হচ্ছে উপচিতি বিপাক, আর এইটার বাংলা হচ্ছে অপচিতি বিপাক, অপচিতি বিপাক। এখানে একটা কথা মনে রাখতে হবে, কোনো একটা পদার্থকে যদি সিনথেসাইজ করতে হয় তাহলে সেখানে কিন্তু সবসময় এনার্জি দরকার পড়ে। সো এনার্জি লাগে। আর কোনো পদার্থকে যদি ভাঙতে হয় তাহলে সেখানে কিন্তু এনার্জি উৎপন্ন হবে, অর্থাৎ কোনো পদার্থ ভাঙলে এনার্জি উৎপন্ন হবে। আর কোনো পদার্থকে যদি আমাকে তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এনার্জি দিতে হবে, এনার্জি খরচা হবে সেক্ষেত্রে। আচ্ছা, সো এটা গেল মেটাবলিজম। সো এখানে রেসপিরেশনও কিন্তু এইরকম ধরনের একটা মেটাবলিজমের মধ্যে পড়ছে। সো রেসপিরেশন কি না, বেসিক যদি আমরা একটা আইডিয়া বলি তাহলে সেক্ষেত্রে সমস্ত লিভিং অর্গানিজমকে সারভাইভ করতে গেলে তার কিছু ফাংশন করতে হয়, এবং এই সমস্ত ফাংশনগুলো তাকে করতে হলে তার কি দরকার পড়ে, এনার্জি দরকার পড়ে। সো অল লিভিং অর্গানিজম রিকোয়ার এনার্জি। সো অল লিভিং অর্গানিজমস রিকোয়ার এনার্জি। কিসের জন্য এনার্জির দরকার পড়ছে না, তাকে সার্ভাইভ করতে গেলে তাকে ফাংশন করতে হবে, অ্যান্ড ফাংশন করতে গেলে তাকে এনার্জি, তার এনার্জির দরকার। এবার এই এনার্জিটা পাবে কোথা থেকে না, এনার্জিটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, সানলাইট। সো সান ইজ দ্য ইউনিভার্সাল সোর্স অফ এনার্জি, ইউনিভার্সাল সোর্স অফ এনার্জি। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছু শক্তির উৎসটাই কিন্তু সান। কিন্তু প্রবলেম হচ্ছে এই সানটা সবার, সানের মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা সবার জন্য অ্যাভেলেবেল নয়, অর্থাৎ সবাই এই সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারে না বা ক্যাপচার করতে পারে না। তো কে করতে পারে না, শুধুমাত্র অনলি গ্রিন প্ল্যান্টস ক্যান ক্যাপচার সানলাইট। তো শুধুমাত্র গ্রিন প্ল্যান্টই কিন্তু এই সানলাইটটাকে ক্যাপচার করতে পারে, এবং এই গ্রিন প্ল্যান্ট সানলাইটকে ক্যাপচার করে অন্যদেরকে দেয়। সো কিভাবে দিচ্ছে সেটা না, সিম্পলি যে গ্রিন প্ল্যান্ট রয়েছে সেই গ্রিন প্ল্যান্টের মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে, এবং সে তার এই ক্লোরোফিল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সানলাইটটাকে কি করে, ক্যাপচার করে, এবং ক্যাপচার করে একটা অর্গ্যানিক সাবস্টেন্স তৈরি করে। সো অর্গ্যানিক সাবস্টেন্স, জৈব পদার্থের সংশ্লেষ ঘটায়, এবং সেই জৈব পদার্থটা মেনলি আমরা কি বলছি, গ্লুকোজ বলছি। সো অর্গ্যানিক সাবস্টেন্স
সংশ্লেষ করছে এবং এইটা যে টোটাল প্রসেসের মাধ্যমে হয় সেইটাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে এখানে আমরা কি বললাম না, এখানে যে সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস, সেই জন্য প্ল্যান্টকে যে ক্রিয়েটার বা যে স্রষ্টা সে প্ল্যান্টকে প্রায়োরিটি দিয়েছে বা প্ল্যান্টকে সেই একটা চান্স দিয়েছে, প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল দিয়েছে, যার ফলে প্ল্যান্ট কি করছে, এই সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারছে। এবং এই সান তো সবসময় প্রেজেন্ট থাকে না, ও রাতের দিকে থাকে না, তো সেই জন্য এই সানলাইটটাকে অ্যাকচুয়ালি প্ল্যান্টও ডাইরেক্ট ইউজ করতে পারে না। সেই জন্য এই সানলাইটটাকে ওরা কি করে না, একটা অর্গ্যানিক সাবস্ট্যান্সের মধ্যে আবদ্ধ করে দেয়। সো এখানে এই অর্গ্যানিক সাবস্ট্যান্সের মধ্যে এই সানের এনার্জিটাকে আবদ্ধ করছে এবং যেটা দিয়ে গ্লুকোজ তৈরি করছে। এবার এই যে গ্লুকোজ তৈরি হলো এই ফটোসিনথেসিস প্রসেসে, যে প্ল্যান্ট যে গ্লুকোজ তৈরি করছে, সেই গ্লুকোজটা বা অর্গ্যানিক সাবস্ট্যান্স যেটা তৈরি করছে সেটা কিছুটা তো কি করে দিচ্ছে, এরা স্টোর করে রাখছে ভবিষ্যতের ইউজের জন্য। এরা স্টোর ইন রুট, স্টেম, লিফ এটসেট্রা। সো এইগুলো ফ্রুটস, এইগুলোর মধ্যে কিছুটা স্টোর করে রাখছে। আর বাকি গ্লুকোজটাকে কি করছে না, কিছুটা পরিমাণ তো স্টোর করছে, বাকি গ্লুকোজটা কি করছে, ব্রেক ডাউন করছে, বাকি গ্লুকোজটাকে এনজাইমের সাহায্যে ভাঙছে। এবং আমরা প্রথমেই বলেছি কোনো সাবস্টেন্সকে যদি ভাঙতে হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এনার্জি পাবো। সো এই গ্লুকোজের যে ভাঙন হচ্ছে এর ফলে কি পাবে, এরা এনার্জি পাবে। অ্যান্ড এই এনার্জিটাকে এরা কি করবে, কাজে লাগিয়ে সমস্ত ফাংশন করবে। সো এই যে প্রসেসটা আমরা বললাম, অর্থাৎ গ্লুকোজ ভাঙছে, ভাঙার ফলে এনার্জি উৎপন্ন হচ্ছে, দিস প্রসেস ইজ কল্ড রেসপিরেশন, শ্বসন। অর্থাৎ শ্বসনের যদি আমরা সিম্পল মিনিং বলি তাহলে শ্বসনের ক্ষেত্রে কি হচ্ছে না, অর্থাৎ সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যে শক্তির দরকার পড়ে সেই শক্তিটা কোথা থেকে আসছে না, এখানে হচ্ছে খাদ্যের ভাঙন হবে এবং ভাঙনের ফলে শক্তি উৎপন্ন হবে। আচ্ছা, এখানে তো গ্লুকোজটা তৈরি করেছে প্ল্যান্ট তৈরি করেছে, সেখানে গ্লুকোজের মধ্যে সানলাইট ক্যাপচার করে রেখেছে এবং তারপর এই গ্লুকোজটাকে এরা ভাঙছে, আস্তে আস্তে ভাঙছে এবং সেখান থেকে এনার্জি রিলিজ করছে এবং সেই এনার্জিটাকে এরা কাজে লাগাচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন করার জন্য বা এদের সার্ভাইভ করার জন্য। অন্য অর্গানিজম গুলো কি করছে না, অন্য অর্গানিজমরা তো এই সানলাইটটাকে ক্যাপচার করতে পারে না, তাহলে কি করবে না, এখানে কি হচ্ছে, এই যে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বললাম যে কিছু প্ল্যান্ট কি করছে, সমস্ত গ্লুকোজটাই তো ভেঙে দিচ্ছে না, কিছু গ্লুকোজকে কি করছে, স্টোর করে রাখছে ওদের ভবিষ্যতের ইউজের জন্য। এবার কিছু অ্যানিমেল রয়েছে যারা কারা, হার্বিভোর, মানে যারা প্ল্যান্ট কে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে যখন ওই সমস্ত অ্যানিমেলগুলো এই প্ল্যান্টকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, তাহলে প্ল্যান্টের দেহে যে গ্লুকোজটা স্টোর হয়েছিল সেই গ্লুকোজটা তাদের দেহে ট্রান্সফার হচ্ছে। সো সেখান থেকে তারা ওই সান এনার্জিটাকে ক্যাপচার করছে। আবার কিছু অ্যানিমেলস রয়েছে যারা এই হার্বিভোর গুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, তাদেরকে আমরা কি বলি, কার্নিভোর বলি, মাংসাশী প্রাণী। আর এইগুলো কি, শাকাশী প্রাণী। তাহলে কার্নিভোররা যখন হার্বিভোরকে খাচ্ছে তখন তাদের দেহ থেকে ওই এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। এটা সেই ইকোসিস্টেমে আমরা যে ট্রপিক লেভেলে খাদ্যক স্তর হিসাবে যেটা পড়ি। সো তার মানে অ্যাকচুয়ালি যে সান এনার্জিটা সেটা প্ল্যান্ট ক্যাপচার করছে এবং প্ল্যান্ট থেকে শাকাশী প্রাণীর দেহে যাচ্ছে এবং শাকাশী প্রাণীদের দেহ থেকে মাংসাশী প্রাণীদের দেহে যাচ্ছে এবং সেই একই গ্লুকোজ সবার দেহেতে গিয়েই কি হচ্ছে, জাস্ট সবাই সেই গ্লুকোজটাকে ভাঙছে, ভেঙে কি তৈরি করছে, এনার্জি তৈরি করছে। তার মানে আলটিমেটলি সবার দেহেতে কি প্রসেসটা ঘটবে, রেসপিরেশন ঘটবে। সো এই রেসপিরেশন সবার দেহেতে এনার্জির চাহিদা মেটাবে। এবার আমরা আসি ডেফিনেশন। এটা তো আমি বেসিক জাস্ট একটা আইডিয়া বললাম, এবার ডেফিনেশনে আসি। সো রেসপিরেশন তাহলে আমরা কাকে বলবো, ইট ইজ দ্য প্রসেস of breakdown of organic substance to release energy.
সো এখানে রেসপিরেশনের যদি আমি খুব সিম্পল ভাবে একটা ডেফিনেশন বলি তাহলে সেটা হচ্ছে যে ইট ইজ দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ অর্গ্যানিক সাবস্টেন্স, অর্থাৎ কোনো জৈব পদার্থের ভাঙন। এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো জৈব পদার্থের ভাঙন ঘটে এবং সেই ভাঙনের ফলে শক্তির উৎপন্ন হয়, এটাই হচ্ছে রেসপিরেশন প্রসেস। অ্যান্ড এই যে রেসপিরেশন প্রসেস, এই যে আমরা বললাম যে কোনো অর্গ্যানিক সাবস্টেন্স ভাঙছে, তার মানে অ্যাকচুয়ালি রেসপিরেশনটা কি ধরনের মেটাবলিজম হয়ে গেল না, ইট ইজ দ্য ক্যাটাবলিক প্রসেস বা ইট ইজ ক্যাটাবলিজম। তো ক্যাটাবলিজম আমরা বলেইছিলাম যে যদি কোনো মেটাবলিজমে, যে ধরনের মেটাবলিজমে পদার্থের ভাঙন ঘটে বা ব্রেকডাউন হয় সেটাকে ক্যাটাবলিজম বলা হয়। সো রেসপিরেশনেও আমরা সেটাই বলছি ডেফিনেশনে, যেখানে ব্রেকডাউন হবে অর্গানিক সাবস্টেন্সের, এন্ড যেহেতু ব্রেকডাউন হচ্ছে দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলবো ক্যাটাবলিজম টাইপ অফ মেটাবলিক পাথওয়ে। একই সঙ্গে এখানে আরো একটা আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে এখানে এনার্জি রিলিজ হবে, অর্থাৎ এটাকে ভাঙা হচ্ছে কেন, যাতে এনার্জি পাওয়া যায়। সো এনার্জি রিলিজ, যে সমস্ত রিয়াকশন গুলোতে বা যে সমস্ত প্রসেসে এনার্জি রিলিজ হয় সেই প্রসেসগুলোকে বলা হয় এক্সারগনিক প্রসেস। সো এক্সারগনিক প্রসেস মানে হচ্ছে শক্তিমোচী প্রক্রিয়া। সো শক্তিমোচী প্রক্রিয়া, সো এক্সারগনিক প্রসেস বা শক্তিমোচী প্রক্রিয়া, অর্থাৎ এই ধরনের প্রসেসে বা রেসপিরেশনে যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে, বা শক্তির মুক্তি ঘটছে সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সারগনিক প্রসেস। নেক্সট হচ্ছে এই যে অর্গানিক সাবস্টেন্সটা এই রেসপিরেশনে ভাঙছে, সেই অর্গানিক সাবস্টেন্সটাকে কি বলা হয় না, এই অর্গানিক সাবস্টেন্সটাকে একটা টার্ম দেওয়া হয়েছে, সেটা কি না, সেটা রেসপিরেটরি সাবস্ট্রেট। তাহলে অর্গানিক substance that is broken down in respiration is called respiratory substrate বা এর বাংলাটা হচ্ছে শ্বসন বস্তু। অর্থাৎ যে সমস্ত পদার্থ ভাঙছে রেসপিরেশন বা শ্বসন পদ্ধতিতে, যে সমস্ত পদার্থগুলো ভাঙছে তাদেরকে বলা হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু বলা হচ্ছে। এবার শ্বসন বস্তু হিসাবে কে কাজ করে না, যে কোনো অর্গানিজম আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা কিন্তু রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ইউজ হয়। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করি কিসের জন্য, শক্তি সংগ্রহের জন্য। এন্ড শক্তিটা সংগ্রহ হয় কিভাবে না, ওই খাদ্যটা গিয়ে, ওই কম্পোনেন্টটা গিয়ে রেসপিরেটরি সাবস্ট্রেট রূপে ভাঙবে, রেসপিরেশনের ফলে ভাঙবে এবং সেখানে শক্তি উৎপন্ন হবে। এবং সেই জন্য RS মেবি, RS ফর অ্যাকচুয়ালি আমি রেসপিরেটরি সাবস্ট্রেট বলছি, সো RS মেবি কার্বোহাইড্রেট, এটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হতে পারে, অর প্রোটিন হতে পারে, অর ফ্যাট হতে পারে। সো যে কোনো হতে পারে, যে কোনো খাদ্যই এখানে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ইউজ হতে পারে। বাট মনে রাখতে হবে, বাট সেল প্রেফার গ্লুকোজকে সবসময় সেল প্রেফার করে। অর্থাৎ যে কোনো খাদ্যই সাবস্ট্রেট, রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করলেও বা ইউজ হলেও গ্লুকোজ কিন্তু সেল সবসময় প্রেফার করে। অ্যান্ড দ্যাটস ওয়াই গ্লুকোজকে বলা হয় স্টার্টিং পয়েন্ট অফ রেসপিরেশন। সো রেসপিরেশনের স্টার্টিং পয়েন্ট বলা হচ্ছে গ্লুকোজকে। এটা একটা গেল। আচ্ছা, এবার রেসপিরেটরি সাবস্ট্রেট কোন ধরনের খাদ্য রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে এখানে রেসপিরেশনকে দুভাগে ভাগ করা হয়। সো টাইপস অফ রেসপিরেশন অন দ্য বেসিস অফ RS ফর রেসপিরেটরি সাবস্ট্রেট। তো কি, একটা হচ্ছে ফ্লোটিং রেসপিরেশন and another one is protoplasmic respiration. সো কাকে বলবো না, ফ্লোটিং রেসপিরেশন হচ্ছে যদি RS হিসাবে কার্বোহাইড্রেট ইউজ হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ইউজ হয় তাহলে সেই রেসপিরেশনকে বলবো ফ্লোটিং রেসপিরেশন। আর যদি RS অর্থাৎ রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে যদি প্রোটিন
অ্যান্ড ফ্যাট ইউজ হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। সো যদি কার্বোহাইড্রেট ইউজ হয় রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে তাহলে সেই রেসপিরেশনটাকে বলা হচ্ছে ফ্লোটিং রেসপিরেশন। আর যদি কার্বোহাইড্রেটের বদলে যদি প্রোটিন বা ফ্যাট ইউজ হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। সো এটা গেল টাইপস অফ রেসপিরেশন। এবার আমরা আসি সাইট অফ রেসপিরেশন, মানে কোথায় রেসপিরেশন ঘটছে, সাইট অফ রেসপিরেশন। তো রেসপিরেশন কোথায় ঘটছে না, সাইট অফ রেসপিরেশন বলতে বলা হচ্ছে যে রেসপিরেশন ঘটছে ইন অল লিভিং সেল, ইন অল লিভিং সেলস অ্যান্ড অল টাইম ঘটছে। অর্থাৎ কখন ঘটবে এবং কোথায় ঘটবে না, সব সময় অল টাইম সমস্ত সজীব কোষ, অর্থাৎ যা কিছু সজীব কোষ আছে সেই সমস্ত কোষেই কিন্তু রেসপিরেশন ঘটবে। অর্থাৎ আমি যদি আমার বডিতে দেখি তাহলে আমার বডিতে ট্রিলিয়নস অফ সেল রয়েছে, কোটি কোটি কোষ রয়েছে, এবং এই কোটি কোটি কোষের প্রত্যেকটা কোষেই কিন্তু প্রতিটা মুহূর্তে রেসপিরেশন ঘটছে। তার মানে আমি প্ল্যান্টের রেসপিরেশন বলছি মানে শুধু এই নয় যে প্ল্যান্ট রেসপিরেশন ঘটছে, সবাই ঘটাচ্ছে। সো অ্যানিম্যাল, প্ল্যান্ট সবাই, একটা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীবের সবাই কিন্তু রেসপিরেশন ঘটছে। অ্যান্ড সেই জন্য রেসপিরেশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লিভিং অর্গানিজম। অর্থাৎ লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে যে রেসপিরেশন, রেসপিরেশন মাস্ট, সবাই কিন্তু রেসপিরেশন করবে। অ্যানিম্যালের ক্ষেত্রে রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং এই দুটো শব্দকে আমরা সিনোনিমাসলি ইউজ করি। সো রেসপিরেশনের বাংলাটা কি শ্বসন, আর ব্রিদিং এর বাংলাটা কি শ্বাসকার্য। সো অনেক সময় আমরা শ্বাসকার্য আর শ্বসন ব্যাপারটাকে ভেবে নিই একই জিনিস, কিন্তু দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ পৃথক। সো কিভাবে পৃথক হচ্ছে একটু দেখি আমরা। যদি অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা বলি, সো যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে বলছি আমরা, যে এই যে আমরা বলছি খাদ্য ভাঙছে, রেসপিরেশনে খাদ্য ভাঙছে, সো এই খাদ্যটাকে ভাঙার জন্য কি দরকার পড়ে, অক্সিজেন দরকার পড়ে। মোস্ট অফ দি অর্গানিজমের ক্ষেত্রে রেসপিরেশন হচ্ছে সেটা খাদ্যের ভাঙনের ফলে, এবং এই খাদ্যটাকে ভাঙা মানে অ্যাকচুয়ালি অক্সিডাইজ করা, জারিত করা। আর জারিত করার জন্য কাকে দরকার পড়ছে, অক্সিজেনকে দরকার পড়ছে। এবার তাহলে অক্সিজেন কোথা থেকে পাবো, অক্সিজেন তো আছে অ্যাটমসফিয়ারে, আমার কোষের ভিতরে তো অক্সিজেন স্টোর করে রাখা নেই। তাহলে সেই জন্য অ্যানিম্যালদের ক্ষেত্রে, আমরা আমাদের ক্ষেত্রেই যদি বলি, হিউম্যানদের ক্ষেত্রেই বলি, তাহলে হিউম্যানদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি আমি একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে এটা যদি সাপোজ দিস ওয়ান ইজ নস্ট্রিল, নোজ। সো এখান থেকে কি হচ্ছে, বাইরের পরিবেশ থেকে এই নাকের মাধ্যমে, নাকের ছিদ্রের মাধ্যমে বাইরের পরিবেশ থেকে কি হচ্ছে, অক্সিজেনটা প্রবেশ করছে, এবং প্রবেশ করার পর কি হচ্ছে না, ভিতরের দিকে কি রয়েছে, এরকম ধরনের ট্রাকিয়া রয়েছে, সেখানে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল রয়েছে, এরকম ভাবে ভাগ হয়ে যাচ্ছে, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এরকম ভাবে ভাগ হয়ে যাচ্ছে, এন্ড আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা একটা লাংস। অর্থাৎ এই জায়গায় আমি একটা লাংস দেখাচ্ছি, এইদিকেও একটা লাংস রয়েছে। সো এখান থেকে অক্সিজেনটা প্রবেশ করলো, এই পথের মারফত গিয়ে কোথায় পৌঁছলো, লাংসে পৌঁছলো, অ্যান্ড লাংস থেকে আলটিমেটলি এখানে একটা ব্লাড ভেসেল থাকছে, লাংসের চারপাশে কি থাকছে, ব্লাড ভেসেল থাকছে। সো এরকম ব্লাড ভেসেল রয়েছে, এখানে এই জায়গা থেকে অক্সিজেন এখানে প্রবেশ করলো, অ্যান্ড ব্লাড ভেসেল আলটিমেটলি কোথায় নিয়ে যাবে না, সাপোজ এটা হচ্ছে একটা সেল। সো এটা হচ্ছে একটা সেল, এই সেলের মধ্যে ব্লাড ভেসেলের সাহায্যে এই সেলের মধ্যে অক্সিজেনটা পৌঁছবে। অ্যান্ড এখানে এই সেলের ভিতরে কে প্রেজেন্ট রয়েছে, সেলের ভিতরে প্রেজেন্ট রয়েছে গ্লুকোজ। সো এই গ্লুকোজ বা যে কোনো রেসপিরেটরি সাবস্ট্রেট, আমি গ্লুকোজ বলছি বাট যে কোনো রেসপিরেটরি সাবস্ট্রেট, সো এই গ্লুকোজ বা রেসপিরেটরি সাবস্ট্রেট এই অক্সিজেনের উপস্থিতিতে কি হয়ে যাবে, অক্সিডাইজ হবে। সো এই যে টোটাল প্রসেসটা আমি বললাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন বা বাংলাটা হচ্ছে এর প্রশ্বাস। তার মানে কাকে বলছি আমি, প্রশ্বাস বা ইন্সপিরেশন আমি কাকে বলছি, অর্থাৎ যে পদ্ধতিতে কি হচ্ছে না, যে পদ্ধতিতে বাইরের পরিবেশ থেকে বা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শরীরের ভিতরে কোষের মধ্যে প্রবেশ করছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। আচ্ছা, এখানে গ্লুকোজটা কি হচ্ছে, গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হবে, এবং জারিত হয়ে কি করবে, জারিত হয়ে আলটিমেটলি এটা এনার্জি তৈরি করবে, এবং এনার্জি তৈরির সাথে সাথে এখানে আরো একটা উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হয়, শরীর থেকে বের করে দিতে হয়। সো একই পথে এই সেল থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাড ভেসেলের মধ্যে আসছে, অ্যান্ড ব্লাড ভেসেল থেকে अगेन লাংসে যাবে, লাংস থেকে এই সেম প্রসেসে বাইরের পরিবেশে বেরিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরের পরিবেশে বেরিয়ে যাবে। অর্থাৎ এই সেকেন্ড যে প্রসেসটা আমি বললাম, এইটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। এক্সপিরেশন বা এটার নাম হচ্ছে নিঃশ্বাস।
কাকে বলছি আমরা না কোষের মধ্যে যে গ্লুকোজ জারিত হওয়ার ফলে বা যে কোনো রেসপিরেটরি সাবস্ট্রেট শ্বসন বস্তু জারিত হওয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এক্সপিরেশন বা নিঃশ্বাস। অ্যান্ড টুগেদার এই ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন এই দুটোকে একত্রিতভাবে বলা হচ্ছে ব্রিদিং বা শ্বাসকার্য বলছি। সো ব্রিদিং বা শ্বাসকার্য, তার মানে অ্যানিম্যালের ক্ষেত্রে আবার আমি বলি কোষের ভিতরে রেসপিরেটরি সাবস্ট্রেট, এখানে আমি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে গ্লুকোজ দিয়েছি, যে কেউ হতে পারে। সো কোষের ভিতরে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে বা যে গ্লুকোজ বা যে কোনো রেসপিরেটরি সাবস্ট্রেটকে জারিত করা হচ্ছে কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। এবং সেই জারণের ফলে একটা ধাপে জারণ হয় না, অনেকগুলো ধাপে ধাপে জারিত হবে। এবং সেই জারণের ফলে কি ঘটছে? সেই জারণের ফলে যে রেসপিরেটরি সাবস্ট্রেটটা যেটা উৎপন্ন জারণের ফলে এনার্জি উৎপন্ন হলো এবং তার ফলে কি তৈরি হবে? তার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এবং এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে কোষের কোষ থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সপিরেশন। আর অক্সিজেন প্রবেশ করছে কোষের মধ্যে, সেটা হচ্ছে ইন্সপিরেশন। সো এই দুটোকে একত্রিত ভাবে আমরা কি বলছি? ব্রিদিং বলছি বা শ্বাসকার্য বলছি। তার মানে শ্বাসকার্য আর রেসপিরেশন কিন্তু একই জিনিস নয়। শ্বাসকার্য বলতে কি বোঝানো হচ্ছে? শ্বাসকার্য হচ্ছে না যেই পদ্ধতিতে অক্সিজেন দেহের ভিতরে প্রবেশ করছে বা কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শ্বাসকার্য। আর রেসপিরেশন হচ্ছে যে পদ্ধতিতে কোষের ভিতরে রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু জারিত হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলছি আমরা রেসপিরেশন বা শ্বসন বলছি। তো এখানে রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং এর যদি আমাদেরকে পার্থক্য বলতে বলে, তাহলে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের পার্থক্য হচ্ছে, তো এটা যদি ব্রিদিং হয় এন্ড এটা হচ্ছে রেসপিরেশন। সো ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের পার্থক্য বলতে বললে, ব্রিদিং ইট ইজ এ ফিজিক্যাল প্রসেস, it is a physical process, এইটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস। অর্থাৎ আমরা যখন রেসপিরেশন পড়বো তখন দেখতে পাবো যে এখানে অনেকগুলো কেমিক্যাল রিয়াকশন ঘটবে, বায়োকেমিক্যাল রিয়াকশন। সো বায়োকেমিক্যাল প্রসেস। নেক্সট হচ্ছে ব্রিদিং এর ক্ষেত্রে কি হচ্ছে? ব্রিদিং হচ্ছে সেলের মধ্যে ঘটে না, সো সেই জন্য এটা হচ্ছে এক্সট্রা সেলুলার, বাট এইটা সেলের মধ্যে ঘটে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কোনো শক্তি উৎপন্ন হয় না এখানে, সো নো এনার্জি ইজ প্রডিউসড। এন্ড এখানে কি হচ্ছে? এনার্জি প্রডিউসড হবে, এনার্জি ইজ প্রডিউসড। এছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন এখানে ব্রিদিংটা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই দুটো স্টেপে হয়। অ্যান্ড রেসপিরেশন যদি আমরা দেখি, রেসপিরেশনের ক্ষেত্রে তাহলে সেখানে গ্লাইকোলাইসিস, ক্রেজ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এরকম ধরনের প্রসেসে ঘটে থাকে। সো এটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের মধ্যে পার্থক্য। তার মানে ব্রিদিং জাস্ট হচ্ছে ওই যে অক্সিজেনটা প্রবেশ করছে আর কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে আসছে, এবং এই ব্রিদিংটা রেসপিরেশনের সঙ্গে জড়িত। কেননা ব্রিদিং প্রসেসে যদি অক্সিজেন না প্রবেশ করে তাহলে রেসপিরেটরি সাবস্ট্রেট অক্সিডাইজ হতে পারবে না। আবার রেসপিরেটরি সাবস্ট্রেট অক্সিডাইজ হওয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হলো সেটা শরীর থেকে না বের করে দিলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। সো এটা হচ্ছে অ্যানিমালদের ক্ষেত্রে ঘটছে। প্ল্যান্টের ক্ষেত্রে এরকম ব্রিদিং কিছু ঘটে না। প্ল্যান্টের ক্ষেত্রে এই যে এই এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ অক্সিজেন সেলের ভিতরে প্রবেশ করছে বা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, সেটা জাস্ট স্টোমাটার মারফত হয়ে থাকে, ডিফিউশন পদ্ধতিতে স্টোমাটার মারফত বেরিয়ে যায়। ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন, ব্রিদিং রেসপিরেশন বলছি। সো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জটা, সেটা স্টোমাটার মাধ্যমে ঘটে যায়। সো এটা হচ্ছে একটা বেসিক রেসপিরেশন এবং ব্রিদিং এর ডিফারেন্স এবং একটা বেসিক আইডিয়া রেসপিরেশন সম্পর্কে। নেক্সট দিন আমরা রেসপিরেশনের বিভিন্ন টাইপস গুলো সম্পর্কে এবং এর স্টেপ গুলো সম্পর্কে ডিসকাস করবো।